নির্বাচন শেষ, ভোট গণনাও বলা যেতে পারে একেবারে মাঝামাঝি অবস্থায়। প্রায় অনেকগুলো আসনের ভোট ফলাফল আমাদের হাতে চলে এসেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে। তারপরেও যারা এই নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের সমর্থকরা, তাদের ভোটাররা সবাই দুরুদুরুকে অপেক্ষা করছে যে তার প্রার্থী জয়যুক্ত হলেন কিনা। আর তার পাশাপাশি চলছে কিন্তু গণমাধ্যম সহ অন্যান্য যে জায়গাগুলো আছে সব জায়গাতেই আলোচনা, সমালোচনা, ভোট কতটা ভালো হলো, ভোটার উপস্থিতি কেমন হলো, এরকম নানা বিষয় শুনে কথা হচ্ছে। তার সাথে আরেকটি কথা শুরু হয়েছে, সেটি হচ্ছে যে সামনের দিনে যে সরকার গঠন করতে যাচ্ছে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি, সেটা কতটা সহজ হবে, সামনের দিনের রাজনীতি কেমন হবে, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাংবাদিক শাহেদ আলম। শাহেদ, স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। সবার মাথায় চিন্তার একটা ভাঁজ ছিল, নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আলাপ ছিল, নানা কিছু আমরা হতে দেখেছি, শুনতে দেখেছি। নির্বাচনটা শেষ পর্যন্ত হলো, ফলাফল ঘোষণা হচ্ছে। কতটা ভালো নির্বাচন হলো বলে আপনি মনে করেন? অ্যাবসলিউটলি বিউটিফুল ইলেকশন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ইলেকশন যে ইলেকশন রক্তপাতবিহীন হয়েছে। 18 কোটি মানুষের দেশের নির্বাচন, এত ভোট কেন্দ্র। খুলনায় যে দুর্ঘটনা ঘটেছে সেটি বলা হচ্ছে ধাক্কায় বিএনপির একজন কর্মী মারা গিয়েছে, যদিও এটা ইনভেস্টিগেশন যে না কি ধরনের সহিংসতা মৃত্যু, হয়েছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে স্বাস্থ্যগত কারণ। স্বাস্থ্যগত কারণ। একজন প্রিজাইডিং অফিসার না পোলিং অফিসার মারা গিয়েছেন। তো কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে নির্বাচন বলতে যেই হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, এটা সেটা এটা তো যে একবারে হয়নি তা না, কিন্তু আমি বলছি সেটাকে আপনাকে এই জনসংখ্যার যে স্কেল এবং যেই সংখ্যার মধ্যে নির্বাচন হয়েছে, কার্যত আমাদের এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী একটা লেস মোরাল নিয়ে কার্যক্রম পরিচালনা করেছে, তাই না? 2 বছরের মধ্যে প্রথমবার আইন শৃঙ্খলা বাহিনীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেখেছি নির্বাচনের 4 দিন আগে ঢাকায় যে বিশৃঙ্খলা হলো সেই সময় মার খাওয়ার পরে। তারপর থেকে যে কন্টিনিউশন তারা লিড নিল, সেই লিডের আমরা বহুত এক্সাম্পল নির্বাচনের আগের দিন রাত্রে দেখেছি যে কিভাবে তারা নানান জায়গায় একেবারে রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টিস তারা কন্ট্রোল করেছে। তো সেই জায়গায় অনেক বিশ্লেষক, আমি একজন বড় ভাইয়ের সাথে ছিলাম গতকালকে আলোচনায়, তা আমি বললাম যে আজকে কোথায় কোথায় আপনি যাবেন, বলে যে আমি আজকে কোথাও যাব না। কেন? আমি তো গত 1.5 বছর 2 বছর ধরে বলছি নির্বাচন হবে না, তো নির্বাচনটা তো হচ্ছে, এখন আমাকে যদি বলে আমি এটার কি উত্তর দিব বলে, আমি যাব না। তো আমি বলছি যে অনেকের সংশয় ছিল যে এই নির্বাচন হবে না, কিন্তু আমি বারবার বলে গেছি, আমি মনে হয় একমাত্র ব্যক্তি আমি বলেছি নির্বাচন বাংলাদেশে হইতে হবে। 12 তারিখে নির্বাচন যেভাবেই হোক আমরা আদায় করব, যদি রক্ত গঙ্গার মধ্য দিয়েও নির্বাচন হইতে হয় নির্বাচন হবে, কিন্তু নির্বাচন হতে হবে। কেননা আমি বুঝেছি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে যে আমাদের পার্লামেন্টারি সিস্টেমে ঢুকতে হবে, এই ঢোকার কোনো বিকল্প নেই। আপনি যদি বাংলাদেশ রাষ্ট্রটাকে একটি আপনি মানে বৃত্তাকার কোনো একটা ভাবে চিন্তা করেন, এই রাষ্ট্রের মালিকানা, নিয়ন্ত্রণ, এই রাষ্ট্রের পরিচালনার জন্য পার্লামেন্ট হচ্ছে একটা সিংহদুয়ার। এই সিংহদুয়ারটা ভেঙে গিয়েছে 5 তারিখে। তারপরে জোড়াতালি দিয়ে একটা দুয়ার কোনো মতে অন্তর্বর্তী দুয়ার দিয়ে আমরা রেখেছি। এখন এই দুয়ারটা ভাঙার জন্য হেন কোনো প্রচেষ্টা নেই, হেন কোনো বিপ্লবের প্রচেষ্টা নেই, হেন কোনো অভ্যুত্থান প্রচেষ্টা নেই যে হয়নি। সুতরাং খুব ভঙ্গুর একটা দেয়ার অন্তর্বর্তী দুয়ার দিয়ে আমরা পথ চলেছি 2 বছর। আমি প্রত্যেকটা দিন ক্ষণে ক্ষণে অপেক্ষা করছি যে না, আমাদের এই দুয়ারটাকে পাকাপোক্ত করতে হবে, এই সিংহ দুয়ারটাকে আবার কংক্রিট দিয়ে সিল করতে হবে, যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা চাইলেও যে কেউ বিপ্লবের নামে কিংবা অন্য কোনো নামে দখল করতে না পারে। পার্লামেন্টারি সিস্টেম, ডেমোক্রেসি, নির্বাচন হচ্ছে সেই সিংহদুয়ার। আমরা কাল থেকে এই বাংলাদেশ রাষ্ট্রের সিংহদুয়ার সিলড হইল। এখন যে কাউকে ক্ষমতায় আসতে হলে আপনাকে আবার পার্লামেন্টারি সিস্টেমে নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে আসতে হবে। কিন্তু আপনারই একটি আলাপ আমি দেখেছি গত কয়েকদিন আগে আরেকটি গণমাধ্যমে, সেখানে আপনি বলেছেন যে সামনে যে সরকার গঠিত হতে যাবে তাদের জন্য পুরো সময়টা পার করা কঠিন হয়ে যাবে, 2 থেকে 2.5 বছরের মধ্যে তারা একটা ধাক্কা খাবে এবং সেখানে আবার বিপ্লব অভ্যুত্থানের ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা কতটা সুসংহত হলাম? কেন এই ভয়টা কাজ করছে? না, বিপ্লব দেখুন, আমি বলেছি এটা ঠিক যে তাদের, এটা বলছি পরিকল্পনা। তাদের পরিকল্পনা হলো যে নানানভাবে
আজাদি, ইনকিলাব এইসব বলে যেই সংখ্যাটা আমি দেখি যে পার্লামেন্টে যখন এই গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো, সম্ভবত আমি এখনো কংক্রিট রেজাল্ট জানি না। মোটামুটি যে অবস্থা দেখা হ্যাঁ। যাচ্ছে ফলাফলের, তাতে হ্যাঁ, তো জয় হয়ে আমি গেছে। বলেছি আমার শঙ্কার জায়গাটা কোথায়। আমার শঙ্কার জায়গাটা হলো যে যেহেতু মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাচ্ছে বিএনপি, তো তারা তো নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে জুলাই সনদ। যে জুলাই সনদের সংস্কার কেন্দ্রিক আলোচনার বিজ্ঞাপন বিরতি হলো এই নির্বাচন। নির্বাচনের পরে যে সংসদ সদস্য সংসদ গঠিত হবে, নতুন করে ওই আলোচনাটা রিজিউম করবে, আবার শুরু হবে। কেন? কেননা ওই যে স্বাক্ষর হয়েছে জুলাই সনদ, এটা তো কোনো আইন না। এটাকে আইনে রূপান্তর করতে হলে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এটা সর্বসম্মতিক্রমে পাশ হইতে হবে। তো এখন পাশ করার আগ দিয়ে 180 দিন, এই 80 দিন ধরে যেসব জায়গায় ঐক্যমত্য হয়নি সেই সব জায়গাগুলো তারা আবার আলোচনা করবে। তা আলোচনা করে এখন বিএনপি তো যেই জিনিসগুলো মানার দরকার ছিল, তারা সর্বোচ্চ ঐক্যমত কমিশনেই বলেছে এটা আমি পারবো, এটা আমি পারবো না। তখন তো সম্ভাবনা ছিল যে কেউ জিততে পারে, তাই না? নির্বাচনে তারা হেরে যেতেও পারে, অন্য একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে, জেনেও তারা সততার জায়গা থেকে বলছে যে ধরুন আমি রাষ্ট্র পরিচালনায় গেলাম, সরকার পরিচালনায় গেলাম, আমি এইটার বাইরে আমি ওয়াদা করতে পারবো না, কারণ আমি জানি তিনটা টার্ম আমি বাংলাদেশ পরিচালনা করেছি, আমার অভিজ্ঞতা বলে আপনি যেভাবে চাচ্ছেন এভাবে হবে না। এখন তো তারা নিশ্চিত পার্লামেন্টে মেজরিটি নিয়ে যাচ্ছে, তা আপনার কি মনে হয় ওখান থেকে ছাড় দিয়ে তারা সই করবে? আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, আমি শেষ করি। তাহলে এখন কি হবে? ওইটাই বলছি, তাহলে এখন তারা ওই নোট অফ ডিসেন্ট সহই পাশ করবে। কিরকম তাদের মেজরিটি দিয়ে পাশ করবে, জুলাই সনদ পাশ করবে। পাশ করলো, কিন্তু আমি ভয়টা যেটা বলছিলাম সেগুলোর কি হবে? ওইটাও আলোচনা করবে, এখন আলোচনা করে পাশ করবে। কিন্তু ভয়টা কি, আমি কেন বলছি যে 3 বছর পরে তারা সরকার পরিবর্তনের চেষ্টা করবে। এখন এই ক্যাওয়াজগুলা তারা করবে, যেই জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি, তাদের 4 জন পরিচিত মুখ সংসদে যাচ্ছে, তারা এটা নিয়ে প্রচুর হাউখাউ করবে। জামায়াত ইসলামী যে 20-30টা আসন নিয়ে যাবে, তারাও হাউখাউ করবে। এখন পার্লামেন্ট থেকে যদি আপনি বিরোধী দল পদত্যাগ করে, এটা একটা ক্যাওয়াস না? হয়তো আমি জানি না জাতীয় পার্টি একটু আসন পেয়েছে কিনা, যদি না পেয়ে থাকে, তাহলে পার্লামেন্ট থেকে বিরোধী দল পদত্যাগ করলে এটা একটা পার্লামেন্ট একটা অস্থিতিশীল হবে। সেই পার্লামেন্ট পাবো যে কথায় কথায় পার্লামেন্ট আমি বলছি, আমি সংখ্যাটা কোথায় দেখছিলাম। দেখুন, রাজনীতি যখন আপনি করবেন বুঝবেন, আপনাকে 2 মাস 6 মাস 2 বছর 5 বছর পরের সিচুয়েশনটা আপনাকে আয়ত্তে নিতে হবে। তো আমি সেইটা আয়ত্তে নিয়েই বলছি, যদি এরকম অ্যাবসলুট অন্যান্য দলবিহীন পার্লামেন্ট হয়, তাহলে এই টিম বি টিম জামায়াত এবং এনসিপি মিলে তারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে পারে। তো করলে এটা একটা ক্যাওয়াস হবে না? তারা আবার রাজপথে চলে আসবে, হরতাল এটা সেটা বলবে যে বিএনপি এতগুলো শহীদের উপর দাঁড়িয়ে বিএনপি গণভোটে হ্যাঁ পাশ হলো, কিন্তু বিএনপি তার আগের অবস্থান নড়লো না। আমি বলছি সেই কারণে যে আই ক্যান সি দেয়ার পলিটিক্স ইন ফিউচার, ওয়ার ওয়ার হেডিং। এখন এটা যদি তারা না করে, ভালো, শুভবুদ্ধি হলে খুবই, দেশের জন্য খুবই ভালো। আর যদি তারা করে, তাহলে তো আমাদের একটা ক্যাওয়াসের মধ্যে দিয়ে যেতে হবে, যেইটা এই পার্লামেন্ট শুরুর প্রথম দিন থেকে আমরা এই বিতর্কগুলো আবার দেখবো আর কি। যে সেক্ষেত্রে মানে আমি আসলে শেষের প্রশ্নগুলো আগে চলে আসছে, সেটা হচ্ছে এটা ভালো, মানুষ এখন জানতে চায় যে হোয়াটস গোইং অন ইন নেক্সট। একেবারেই। তো এক্ষেত্রে যখন আমরা দেখব যে সামনের দিনে আসলে কতটা কঠিন হতে যাচ্ছে বিএনপির জন্য রাজনীতিটা, মানে সে একই সাথে সরকারে থাকছে এবং রাজনীতির থেকে তো আসলে সরবে না, তাহলে সেটা কতটা কঠিন হতে যাচ্ছে তার জন্য? একটু কঠিন তো হতে যাচ্ছেই, কিন্তু মানে এই সংখ্যার সাথে কিন্তু অর্থনীতি যুক্ত আছে, বিনিয়োগ যুক্ত আছে। আমি ওই জন্যই বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমি না ভোট জয়ের পক্ষে কথা বলেছি। কেন বলেছি? কারণ আমি চাই অর্থনীতি নিজ গতিতে চলুক, বিনিয়োগ আসুক। রাজনৈতিক স্থিতিশীলতায় মানুষ ভয় পায়, বাংলাদেশের রাস্তায় যে মব তৈরি হচ্ছে, ভয় পাচ্ছে মানুষ, বাইরের মানুষ তো অ্যাবসলিউটলি ভয় পায় এখানে বিনিয়োগ করতে। সো এগুলোর জন্য আমাদের যে রাজনীতি, সহনশীলতার রাজনীতি, সেটা যদি বোধোদয় হয় সবার, সেটা ভালো। আর যদি না হয়, তাহলে এগুলো তো বাধাগ্রস্ত হবেই। এটা হলো একটা বড় সমস্যা। কিন্তু যেটা দরকার, দেখার দরকার, সেটা হলো যে অ্যাবসলিউটলি জিয়া রহমানের একেবারে বেসিক জিনিসটা তারেক রহমান প্র্যাকটিস করছেন বলেই আমি প্রতীয়মান, মানুষও প্রতীয়মান, যে সে এই যে ডান বাম সবাইকে নিয়েই, আস্থায় নিয়েই রাষ্ট্রটা পরিচালনা করতে চায়। এবং তার মূল মটো কি, যে আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। তো এই শান্তি চাওয়ার জন্য
তাকে অনেক স্যাক্রিফাইস করার মন মানসিকতা নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেক্ষেত্রে তাকে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হবে। এবং আমি তো একটা বলি যে হাসনাত যেমন জয়ী হয়ে আসছে, এখন হাসনাতের আসনে যাকে বিএনপি মনোনয়ন দিয়েছিল তার মনোনয়ন বাজেয়াপ্ত হওয়ার পরে যখন ওই ব্যক্তি হুঙ্কার দিলেন, তারেক রহমান 30 মিনিটও সময় নেননি ওই লোককে বহিষ্কার করতে দল থেকে। এটার মধ্য দিয়েও হয়তো ওই এলাকার ভোটারদের একটা মেসেজ দিয়েছেন, কিংবা তারেক রহমান হাসনাতকে সমর্থকদের মেসেজ দিয়েছেন যে আই ওয়ান্ট হাসনাত টু কাম ইন দ্য পার্লামেন্ট। এটা অনেকেই বলছেন, মানে তো আমি বলছি যে তার এই যে রাজনীতি, সেটাও তো দেখতে হবে যে না। এবং তিনি কিছু মানুষকে, যেমন ববি হাজ্জাজকে পার্লামেন্টে আনার ব্যবস্থা করেছেন, নূর গণ অধিকার পরিষদের নূর, যার হাত দিয়ে 18 গণ অভ্যুত্থান কি বলে ছাত্র অভ্যুত্থানের অসন্তোষের সূচনা, সেও পার্লামেন্টে আসছে। জুনায়েদ সাকির মতো বাম রাজনীতিবিদ, তিনি পার্লামেন্টে আসছেন। ইট উইল বি আ কালারফুল, ভেরি কালারফুল পার্লামেন্ট। হ্যাঁ, সেই কালারফুল পার্লামেন্ট তো হচ্ছেই। সে কিন্তু আমার কথা, আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম যে সামনের দিনে অনেকেই বলছেন, আপনিও বলেছেন রাজনীতি কঠিন হবে, এবং একই সাথে আমরা আবার দেখছি যে অনেকে আবার এই কথাটাও বলছেন যে এটা তো আসলে বিএনপি জামাত একসময় একই জোটে ছিল, তারা আসলে নিজেরাই, তো এই ক্ষেত্রে আসলে খুব বেশি কঠিন হবে না, কারণ এক ধরনের নেগোসিয়েশন আছে। হোয়াট ডু ইউ থিংক? নেগোসিয়েশন, আলটিমেট চূড়ান্ত নেগোসিয়েশনটা ডিপেন্ড করবে যে জামাতে ইসলামী কিভাবে রিয়্যাক্ট করে এই নির্বাচনের ফলাফল। আমি যেখানে দেখছি যে 213 থেকে 20 আসনে বিএনপি আগায় আছে, সেখানে স্টিল তারা তাদের অফিসিয়াল পেজ থেকে দিচ্ছে যে নেক অ্যান্ড নেক ফাইট। দিস ইজ নট আ নেক অ্যান্ড নেক ফাইট, ইটস এ ল্যান্ডস্লাইড ফর বিএনপি, তাই না? এখন এটা যদি এখনো পর্যন্ত আমরা অলমোস্ট বলবো, হ্যাঁ অলমোস্ট ল্যান্ডস্লাইড, হ্যাঁ, তো এরপরে তারা হাউখাউটা কেমন করে তার উপর ডিপেন্ড করবে যে তারা রাজনীতিতে কোথায় থাকবে। আমি তো দেখি জামায়াত যদি খুব বেশি মাথাচাড়া দিতে চায়, তারা অনেক বেশি গর্তে ঢুকে যাবে। গর্তে ঢুকে যাবে মানে কি? এটা কি প্ল্যান, নো প্ল্যানের অংশ? নো, তাহলে ইটস আ ন্যাচারাল, কি বলে, প্রকৃতির বিচার হবে আর কি। কি রকম? জামায়াত ইসলামী ইতিহাসের সর্বোচ্চ সুসময় 2টা বছর তাদের সমর্থিত সরকার, যেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তাদের লোকজন, সোশ্যাল মিডিয়ার হাইপ, গণমাধ্যমের সহায়তা, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের রাজনীতির মাঠ, সেই চূড়ান্ত সুসময়ে যদি তারা 30 থেকে 40টার বেশি আসন না পায়, আমি জানি না, এখনো চূড়ান্ত ফলাফল আমার হাতে আসেনি, না আমরা ধরে নিচ্ছি 30-40টা হয়তো হতে পারে, মানে আমি শেষ দেখলাম আমি তো বোধহয় দেখি না 27টা, হ্যাঁ। 32টার বেশি আসন তারা পাবে। আচ্ছা। আমি সর্বশেষ জরিপে হিসাব করে বলেছি সর্বোচ্চ 34টা আসন তারা পাবে, 19 থেকে 34। আমাকে অনেক জামায়াত ইসলামের ভাই বোনরা আমাকে একেবারে শুলে চড়ানোর মতো প্রতিবাদ করেছেন। তো আমি যেই রেজাল্ট দেখছি, আমার তো ভয় হচ্ছে তারা 34টা পার হবে না। এই যদি হয় ইতিহাসের সর্বোচ্চ সুসময়ে তাদের রাজনীতির ফলাফল, তাহলে যখন বিএনপি সরকারে থাকবে এবং আজকের এই যে নির্বাচনী ফলাফল, আপনার কি মনে হয় না এই ফলাফলে আওয়ামী সমর্থকদের বিশাল একটা ভোট বিএনপি টানতে সমর্থ হয়েছে? আমি সেখানে যাচ্ছি, কিন্তু তার নারী না, ভোট- শাহেদ, আমি সেখানে সো যাওয়ার আমি আগে- বলছি এই না, না, ন্যাচারাল আমার অ্যালায়েন্স, একটা উত্তর- এই ন্যাচারাল অ্যালায়েন্স জামাতের রাজনীতিকে গর্তে ফেলে দিবে যদি না জামাত ইসলাম সচেতন হয়। আচ্ছা, এই যে অ্যালায়েন্সের একটা ইচ্ছার প্রকাশ কিন্তু দেখা গেছে। জামায়াতের আমির কিন্তু বলেছেন তারেক রহমানকে দুদিন আগে যে সরকার গঠনের আগে আমরা একবার বসতে চাই। এই বসতে চাওয়াটা তাহলে কিসের? ওই যে আমি বলছি আভাস? দে আর দ্য গুড জেস্টার, তারা এখনো গুড জেস্টারটা দেখাচ্ছে। সেটা চূড়ান্ত পর্যায়ে যদি দেখানো যায়, কালকেও পরশু যদি তারা দেখাতে পারে। আমি যখন আলোচনা করছি তখন ঢাকা 8,000 ভোটের ব্যবধানে যে মির্জা আব্বাস জয়ী হয়েছে সেটাকে বিতর্কিত করার একটা চেষ্টা হচ্ছে। তো এরকম যদি হয় সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু আমার মনে হয় জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বুঝবেন শেষমেশ, এবং যে গুড জেস্টার তারা দেখিয়েছেন, যেটা শিশির মনির আমি ধন্যবাদ দেই, তার মতো একজন অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং একটা জেস্টার তিনি দেখিয়েছেন, এবং সবার আগে নিজের পরাজয় স্বীকার করে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন। তো জামায়াত যদি এটা করে তাহলে আমার মনে হয় ওই অ্যালায়েন্সটা বিএনপির সাথেও তারা থাকবে এই কারণে ইটস এ ক্লিয়ার মেসেজ তারেক রহমান দিয়েছেন যে আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। তাহলে কি আবার শক্ত বিরোধী দল হবে? শক্ত বিরোধী দল, এখন শক্ত বলতে কি আপনি কুস্তি করবেন, ফাইট করবেন, রাস্তায় হরতাল করবেন, না, ক্ষমতা জ্বালাও প্রশ্ন পোড়াও করতে করবেন। পারতে হবে। আপনি কি মনে করেন ইউ যে হ্যাভ সেটা অল হবে? দ্য রাইটস টু দ্য ইন দ্য পার্লামেন্ট টু কি বলে, না আমরা তো এরকম
এরকম বিরোধী দলও তো আমরা দেখেছি, জাতীয় পার্টিকে দেখি নাই আমরা। নো নো, ইটস নট জাতীয় পার্টির বিরোধী দল। অ্যাবসলিউটলি আপনাকে বুঝতে হবে, জামাত ইসলামের বিরোধী দল ইজ নট জাতীয় পার্টির বিরোধী দল। জাতীয় পার্টির বিরোধী দল যেটা হয়েছে, যেই প্রক্রিয়া, সেটা কোনো নির্বাচনই হয় নাই, তাদেরকে বেছে বেছে তুলে আনা হয়েছে। এবং জাতীয় পার্টির যেসব নেতা ছিলেন, আমি নাম ধরে বলতে পারি, আনিস ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, বাবলা, ইচ অ্যান্ড এভরিওয়ান আজ এন স্পাই অফ আওয়ামী লীগ ইনসাইড দ্য জাতীয় পার্টি। তারা শেখ হাসিনা যেভাবে চাইতো সেভাবেই তাদের পার্টির মশিউর রহমান রাঙ্গা স্ট্রাকচার ঠিক করতো। আপনার কি মনে হয় তারেক রহমান যেভাবে চাইবে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ কিংবা যারা জয়ী হয়েছেন ডাক্তার শফিকুর রহমান জামাতে ইসলামের, তারা সেইভাবে রাজনীতি করবে? অ্যাবসলিউটলি নট। সো এইটা জাতীয় পার্টির বিরোধী দল আর এই বিরোধী দল আলাদা হবে। সো আপনি পার্লামেন্টে হাউখাউ করেন, পার্লামেন্টে আপনি বিরোধিতা করে ফাটায় ফেলেন, কিন্তু রাজপথ আপনি উত্তক্ত করবেন না, রাজপথ মানুষকে বিরোধী করবেন না। যদি না, এটা তো খুবই অদ্ভুত আবদার হলো সাহেব, যে আমার যদি মনে হয় যে বিএনপির এই কাজ ঠিক হচ্ছে না, সেজন্য আমার সাধারণ মানুষকে রাজপথে নামতে হবে, আমি কেন নামতে পারবো না? অবশ্যই আপনি রাজপথে নামবেন, রাজনৈতিক অধিকার নেই? অবশ্যই আপনার সেই রাজনৈতিক অধিকার আছে, কিন্তু আপনি বলা না কওয়া না শাহবাগ আটকায় দিবেন, আমার রোগী অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে পারবে না, আপনি পুলিশকে মারধর করবেন, থাপ্পড় দিবেন। এই অ্যানার্কি তো আপনার রাজনৈতিক অধিকার বলে আপনি চালিয়ে দিতে পারেন না দিনের পর দিন। আপনি সেন্সিবল আচরণ করবেন। এখন আনসেন্সিবল আচরণ করলে কি আমি পুলিশ দিয়ে পিটাবো আপনাকে? নো, সেটাও হয়তো করা ঠিক হবে না। জনগণের জবাব একটা বড় বিষয়। আমি লাস্ট যেই সময়টা শাহবাগ বন্ধ করে আন্দোলন করতে দেখেছি, আমি দেখেছি পাবলিক খেপে গিয়েছে, পাবলিক চিৎকার দিয়ে তাদেরকে পিটানোর মতো অবস্থা করেছে। কারণ অ্যাবসলিউটলি গত 2 বছর আমরা একটা অ্যানার্কি দেখেছি। আমরা দেখেছি যে একটা মানে বিনোদনের চূড়ান্ত পর্যায়ে, মানে ছোটখাটো ইস্যুকে ইস্যু বানিয়ে সেন্সিটাইজ মানে কি স্পর্শকাতর না বিষয়টা, কিন্তু এটাকে স্পর্শকাতরীকরণ করে আপনি রাষ্ট্রটাকে একটা বিনোদন রাষ্ট্র বানিয়ে ফেলেছেন। সেই জিনিসগুলো বন্ধ হবে। ইটস এ ক্লিন ভার্ডিক্ট ফ্রম দ্য পিপল দ্যাট আমরা রাষ্ট্রের স্ট্যাবিলিটি চাই, শান্তি চাই, মব চাই না, আমরা নারীর অধিকার চাই, আমরা 71-এর মর্যাদা চাই, মুক্তিযুদ্ধের মর্যাদা চাই, নারীর মর্যাদা চাই, 24-এর মর্যাদা চাই, যে কারণে হ্যাঁ ভোটের জয় যুক্ত হচ্ছে। অনেকগুলি প্রশ্ন, নারীর মর্যাদা, মব আর হবে না, আমাদের উদার সংস্কৃতি ফেরত আসবে, এগুলো বিএনপি যেহেতু এখন ক্ষমতায় চলে এসেছে, আপনার কাছে কি মনে হয় সামনের দিনে এই জায়গাগুলোতে কতটা ফোকাস থাকবে বিএনপি? দেখুন, আমি বলছি যেটা এই নির্বাচনটা ছিল ক্লিন, দুইটা পক্ষ বিপক্ষের নির্বাচন। কি নির্বাচন ছিল? একটা হচ্ছে মবতন্ত্র বিপ্লবের নামে একটা পক্ষ, আর একটা হচ্ছে শান্তি স্থিতিশীলতা গণতান্ত্রিক রাজনীতির নামে একটা পক্ষ। এই নির্বাচনটা ছিল নারীর স্বাধীনতা, সমমর্যাদা, সম অধিকার প্রতিষ্ঠার একটা দাবি, আরেকটা ছিল যে কর্মঘণ্টা কমিয়ে দেওয়া, কাজের প্রয়োজনে বাইরে গেলে প্রস্টিটিউট, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা বাইরে যেতে গেলে মাহারাম গাহারামের নামে পুরুষকে সাথে নেওয়া। এই নির্বাচনটা ছিল এটাকে কি বলে, আপনার অর্থনৈতিক ক্ষেত্র প্রসারিত করার জন্য প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, $1 ট্রিলিয়ন ইকোনমি, ফ্রি ওয়াইফাই টু পাবলিক প্লেসেস, পেপাল, কর্মসংস্থান। আরেকটা ছিল যে এটাকে কি বলে, জান্নাতের কার্ড। তো ইটস এ ক্লিন ডিফারেন্স, শার্প ডিফারেন্স। সেই জায়গায় পাবলিকের ভার্ডিক্টটা তো আপনাকে রেসপেক্ট করতে হবে, যে না, আমি যেই ওয়াদাগুলো নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম, আই বিন রিজেক্টেড। সো যেইটাতে পাবলিক ভার্ডিক্ট দিয়েছে সেইটা করার জন্য যারা জয়ী হয়েছেন তাদেরও দায়িত্ব পালন করতে হবে, যে না, এটা পাবলিকের ক্লিন ভার্ডিক্ট, আমাদের এজেন্ডা, আমাদের রাজনীতি। তো সেই জায়গায় তারা সচেষ্ট হবে এবং সেটা নিয়েই তারা রাজনীতি করবে। এখন এই রাজনীতিটা করলে কাল থেকে সুমধুর, সুন্দর, সুবাতাস প্রস্ফুটিত একেবারে ফুলেল গোলাপ সৌরভে আমরা ভেসে বেড়াবো, নট লাইক দ্যাট। আচ্ছা, এই গোলাপ সৌরভের না, কিন্তু মোটামুটি একটা আস্থা রাখা যাবে এরকম একটা জায়গায় যেতে বিএনপি আসলে কোন জিনিসগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস করবে একদম শুরু থেকে? এইটা বিএনপির হাইকমান্ড জানে, বিএনপির রাজনীতি যারা করেন, পলিসি নির্ধারণ করছেন, তারা জানেন। আমি যেহেতু আমার জায়গা থেকে, হ্যাঁ, আমি বাংলাদেশের পক্ষে লড়াইটা চালিয়ে গিয়েছি,
আমি বরাবরই অথবা রাখবেন বলে মনে করেন? বরাবরই ধরুন 5 তারিখের পর থেকেই সারা দুনিয়া একটা পক্ষে বয়ান তৈরি করেছে, আমি বয়ান তৈরি করেছি। যেই বয়ানটা তৈরি করেছি সেটা হয়তো বিএনপির পক্ষে গিয়েছে, স্টিল নাও আমি কথা বলছি যেটা সেটা হয়তো তাদের পক্ষে যাচ্ছে, কিন্তু আমি বিএনপির দলীয় কোনো পদে নেই, এটা আমি ক্লিন করে বলি। কোনোদিন হব কিনা সেটা নিশ্চয়ই এগুলো স্রষ্টা জানেন, আল্লাহ তাআলা জানেন, আমি ভবিষ্যৎ জানি না। কিন্তু এখনো পর্যন্ত আমি বয়ানটা তৈরি করে গিয়েছি, কথা বলে গিয়েছি বাংলাদেশের পক্ষে, স্থিতিশীলতার পক্ষে, নারী স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, সাংস্কৃতিক স্বাধীনতার পক্ষে, নিষ্পাপ আওয়ামী লীগারদের রাজনৈতিক মর্যাদা মানে যেন অটুট থাকে তার পক্ষে, মপতন্ত্রের বিপক্ষে। তো সেই জায়গায় বিএনপির কি করবে, যে এই বিষয়গুলো এনশিওর করার জন্য তাদের যে পলিসি কি হবে, নিশ্চয়ই তারা ঠিক করবেন যারা রাষ্ট্র পরিচালনায় যাবেন, যারা পলিসি নির্ধারণ করছেন। আমি দেখি ইটস নট এ বেড অফ রোজেস। তবে তবে এটা আপনাকে দেখতে হবে যে ইটস অল অ্যাবাউট আপনার হাইকমান্ড, অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদের মগজের ভিতরে যদি থাকে সৎ রাজনীতি, পক্ষপাতহীন রাজনীতি, সবার স্বাধীনতা, মানবিক মর্যাদা। তারেক রহমানের বক্তব্য খেয়াল করবেন, তিনি এমনকি অবিশ্বাসীদেরও সামাজিক মর্যাদার পক্ষে কথা বলেছেন। তো যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবেন, যেই গোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের সামগ্রিক যে ভাবনা, সেই ভাবনাটার প্রতিফলন হয় রাস্তায়, কার্যক্রমে। এখন আমি রাষ্ট্র পরিচালনা করতে যে যদি আমার মাথার ভিতরে থাকে যে আমি মবের নামে প্রেসার গ্রুপ তৈরি করব, তো রাস্তায় তো প্রেসার গ্রুপ হবেই। আমার মাথায় যদি থাকে, আমি বলছি না যে এটা ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূসের সরকার তো একা ডক্টর ইউনূসের সরকার ছিল না, অনেকগুলো সরকারের মধ্যে ছিল। তো যেই সরকার, একটা সরকার যদি ভাবে যে না আমি মাজার ভেঙে ফেলবো, উৎসাহ দিব, তো মাজার ভাঙতে উৎসাহ দিতে আমার 20টা টোকায় পয়সা দিলেই আমার হয়ে যায়। আমার যদি মাথায় থাকে যে আমি নানান মঞ্চের নামে শাহবাগে একটা জটলা তৈরি করাবো, ইটস এ ম্যাটার অফ ফোন কল। আমিও যদি এখন ফোন কল করি শাহবাগ বন্ধ করে দাও, শাহবাগ বন্ধ করে দেওয়ার মতো এনাফ ফোর্স আমার হাতে আছে, আমি সেটা তো আমি করব না। সরকারে যারা ছিল তারা এগুলো করেছে, তো সরকার এখন যারা আসবে তারা যদি এটা না করে তাহলে এটা হবে না। ওয়েল, সেক্ষেত্রে সরকার, একটা সরকার থেকে আরেকটা সরকারের হাতে হস্তান্তর হবে ক্ষমতা, হয়তো আর এই সপ্তাহের মধ্যেই সেটা হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় যে কতটা সহজ হবে, কতটা কঠিন হবে? আই ডোন্ট সি এনি প্রবলেম, স্টিল নাও এখনো প্রবলেম। এখন মধ্যরাত আমরা যখন এই আলোচনা করছি, এখনো নির্বাচনের অ্যাসেসমেন্ট বাকি, ফল গণনা চলছে, অ্যাসেসমেন্ট চলছে। এখন অ্যাসেসমেন্ট হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কোথায় ত্রুটি ছিল। আমি তো দেখি যে এটা কানের পাশ দিয়ে গেছে, বিএনপির এত অপর্যাপ্ত প্রস্তুতি ছিল এই নির্বাচনের। কেন? একদম, আমি এটা পাবলিকলি বলতে চাই না, বাট এটা মানে অপর্যাপ্ত, কারণ অপর্যাপ্ত। আমি প্রথম দিন থেকে সবচেয়ে বেশি ফোকাস নির্বাচনের জন্য বিএনপি ছিল, তাহলে সে কেন অপ্রস্তুত হবে? It was a completely one-man show. A single one Tarek Rahman. He pulled up the devastated BNP from single hand to একেবারে খাত থেকে তুলে আনছে গত 25 দিনে তার নির্বাচনী প্রচারণায়। তার 300 জন প্রার্থী কি করেছে, কয়টা টাকা খরচ করেছে, কয়জন মানুষের দুয়ারে গিয়েছে, এগুলো যদি আজকে ধস হইতো, ফলের বিপর্যয় হইতো, এগুলো ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু যেহেতু হয় নেই, আমরা আলোচনা করছি না। এইটার ফল করার যথেষ্ট গ্রাউন্ড তৈরি হয়েছিল, এটা আমি আজকে বলছি না। কিন্তু বিএনপির, আমি যদি বলি শাহেদ, সেটা হচ্ছে যে একটা আলোচনা, সমালোচনা তো সবসময় ছিল যে তারেক রহমান থাকেন লন্ডনে, লন্ডন থেকে বসে তিনি এখানকার পলিটিক্স সাজাচ্ছেন, সেখানে বসে তো পলিটিক্স হয় না। তার দলের মধ্যেই কিন্তু এই সমালোচনা সবচেয়ে বেশি ছিল। তৃণমূলের সাথে সেন্ট্রালের যোগাযোগ ছিল না। তারা সবসময় বলেছেন যে ওখানে বসে আসলে এখানে মার খাচ্ছে কে, মামলা খাচ্ছে কে, সবই হচ্ছে তৃণমূলের রাজনীতিবিদরা করছে, তারা কষ্ট করছে, তারা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। এখন কেন বলতে হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি ছিল না? নো, এটা দুটো ভিন্ন বিষয়। লিডারশিপ ভিন্ন বিষয়। এখন দেখুন, তারেক রহমান লন্ডনে ছিল, কিন্তু তারেক রহমান ভুরুঙ্গামারীর কৈখালী উপজেলার সিংড়া ইউনিয়নের যে বিএনপি করে,
তার নামটাও তারেক সেই রহমান যোগাযোগটা জানে, ছিল। তাহলে তার কেন হোয়াটসঅ্যাপ প্রস্তুতি ছিল নাম্বারটা না? তারেক রহমানের হাতে ছিল। আমি সেটা বলছি না, কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি দেখুন, জামাতে নির্বাচনী প্রস্তুতি কেন ছিল না? ছিল না। ইটস অ্যাবসলিউটলি, এটা তো আমি এখন বিএনপি যেহেতু জয়ী হয়েছে আমি এই আলোচনা আর করব না, কিন্তু না হইলে হয়তো এগুলো নিয়ে আমরা একেবারে মানে যথেষ্ট পরিমাণ সমালোচনায় মানে আমরা করতে পারতাম। আপনার এটা ধরে- জামায়াতে ইসলামের এখন দেখেন গতকাল পরশুদিন রাত পর্যন্ত কি পরিমাণ কত শত কোটি টাকা তারা রাস্তায় বিলি করেছে। আমার এক আত্মীয়ের বাসায় টাকা বিলি করতে গেছে, তারা ধরে তাকে আটকায় রাখছে। আমি ওই মহিলার সাথে কথা বলেছি, পরে পুলিশকে ডাক দিয়েছি, তাকে নিয়ে গেছে। চিন্তা করুন, ওই মহিলা এমন জায়গায় 2 মাইল হেঁটে আসছে টাকা বিলি করতে, যে তার রাস্তা ভুলে গিয়েছে রাত 1টার সময়। ঠাকুরগাঁয়ে 74 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছেন জেলা জামায়াতের আমির। সেটাকে জাস্টিফাই করে জামাত ইসলাম আবার বিবৃতি দিয়েছে, এনসিপি বিবৃতি দিয়েছে। হোয়ারাজ মুন্সি একটা বেফাস কথা বলেছে, তাকে উইদিন 30 মিনিটসের মধ্যে বহিষ্কার করেছে তারেক রহমান। এগুলো এখন কি পরিমাণ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। বিপরীতে বিএনপির একটা প্রার্থী তার এজেন্টকে টাকা দেওয়ার দরকার, সেই টাকাটা পর্যন্ত খরচ করে নাই। না, আমার কাছে আপনি- ভরে ভরে অভিযোগ আপনি আছে এই এরকম। প্রসঙ্গটা আনলেন তো, আজকে কিন্তু আমি ভোট দিতে যেয়ে আমার একই অভিজ্ঞতা হয়েছে। মানে আমি যখন একজন ভোটারের সাথে কথা বলছিলাম যে আপনি কেন স্লিপ পাননি, তখন উনি বললেন যে অন্য যখন আমার কম বয়স ছিল তখন নির্বাচন কি হতো, বাসায় বাসায় স্লিপ চলে যেত, এবার আমি প্রার্থীরও দেখা পাই নাই। তো আমি বললাম যে প্রার্থী দেখা মানে কোন প্রার্থীর পাননি? বলেছে না, কোনো প্রার্থী যায় নাই, একজন গিয়েছিলেন দাঁড়িপাল্লার, কিন্তু ওটা প্রার্থী না, প্রার্থীর হয়ে একজন গিয়েছিলেন। আমি আসলে আর ধানের আর শীষের কেউ যায় নাই, কেউ যায় না। যায় নাই, কেউ যায় নাই, মানে এটাই আমি এটা- বলছি। এটা আপনি যখন বলছেন তখন আমার মনে পড়ছে না। যে এই জন্য আমি বললাম যে তো আমি কেন বলছি প্রস্তুতি আসলে যে একটা দল নিল না? বিএনপি যদিও জয় পেয়েছে ক্লিন ল্যান্ডস্লাইড, তারপরও আমি মনে করি রাজনীতি এত সহজভাবে চলবে না। ফ্রম ডে ওয়ান, নেক্সট 5 এবার ইয়ার্স, একটু জানতে চাই, নেক্সট 5 ইয়ার্স মানুষের সাথে জনসম্পৃক্ততা তৈরি করতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, কথা বলতে হবে, যেই সব অভিযোগগুলো আছে দুর্নীতি চাঁদাবাজি, এগুলোকে অ্যাড্রেস করতে হবে শক্ত হাতে। আদারওয়াইজ 5 বছর পরে কিন্তু যেই ব্লোটা আসবে, ইদার আপনাকে রাজনীতি পরিবর্তন করতে হবে, আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হবে, না হলে জামায়াতের হাতে, স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আপনাকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আপনি যদি একেবারে। সেটা না চান, তাহলে আপনার রাজনীতিতেও আমূলভাবে সংস্কার করতে হবে। দুইটা প্রশ্ন একসাথে। বলেন। রাজনীতিতে কত মানে ঠিক কি ধরনের আমূল পরিবর্তন আপনার মনে হচ্ছে যে এখন বিএনপির দরকার? এটা 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 একটা অ্যাসেসমেন্ট করবে। আমার ধারণা অ্যাসেসমেন্ট জিনিসটা দোনোপক্ষই হবে। জামাতের অ্যাসেসমেন্ট হবে এখন যে তাদের ফেইলিউরটা কি না, ছিল। সে প্রসঙ্গে আমি পরে আমি না বলি বিএনপিটা আগে, জামাতেরটাও বলি, কারণ মানুষ তো, জামাতেরটা আসবো আমি, কারণ আমি আপনার বিএনপি কেন মনে হয় যে জামাতের দর্শক নাই আমি আপনার সেখানে প্রোগ্রামে? আসবো, হ্যাঁ, অবশ্যই আসবো, কারণ আমি তো জানতে চাই জামাত কেন হারলো, তো সেই প্রসঙ্গে তো আমি আসবো। আপনি কি বলতে চাচ্ছেন বিএনপির? হ্যাঁ, বিএনপির কেন অ্যাসেসমেন্ট দরকার? তার তো বিএনপির পোড় অ্যাসেসমেন্ট খাওয়া দল দরকার। এতদিন হ্যাঁ, ধরে। না, অ্যাসেসমেন্ট দরকার এই কারণে যে ধরেন আমি বলছি যে এইটা স্লিপ হইতেও পারতো আমাদের, সেটা হয় নাই। দেখুন 50% ভোট কাস্ট দিয়ে আপনি ক্লিন সাইড ভিক্টরি করছেন, যেটার সম্ভাবনা ছিল খুব কম। মানে 50% ভোট দিয়ে আপনি যে ভোটার মোবিলাইজেশন, আপনার এই কোনো মেকানিজম কাজ করে নাই। আপনি কি ভোটার যে মোবিলাইজ করে কেন্দ্রে আনতে হবে, আপনার কোনো ফোর্স মাঠে ছিল না। Exactly. প্রথম কথা, আপনি পয়সা ছিল না প্রার্থীদের হাতে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার বেশ কিছু জায়গায় প্রার্থীর মনোনয়ন ভুল হয়েছে, ঋণখেলাপির মনোনয়ন বাতিল হয়েছে, সেটা একটা বিষয়। যাদেরকে আপনি মনোনয়ন দিয়েছেন তারা টেক্স ফর গ্রান্টেড, তারা মানুষের কাছে যায়নি। মানুষ নিজের পিঠ বাঁচাতে বাধ্য হয়ে বিএনপিকে ভোট দিয়েছে। এবার আমি অন্তত 50 জন আওয়ামী লীগারকে সাথে আমার কথা হয়েছে সকাল থেকে, তারা জীবনে তাদের জীবদ্দশায় ধানের শীষে ভোট দিবে কল্পনাও করে নাই। কিন্তু আজকে শুধু ভোট দেন নাই, আমাকে ছবি পাঠিয়ে এনশিওর করেছেন যে আমি ভোট দিয়েছি ধানের শীষে শুধুমাত্র আমার নিজে বেঁচে থাকার জন্য। এই জায়গাটাতে আমি একটু আসতে যাচ্ছিলাম যে আওয়ামী লীগের ভোট আসলে কত শতাংশ গেল বিএনপির মানে পক্ষে, মানে কত আওয়ামী লীগের ধারণা করা খুব যাবে? বেশি, আমি বলবো না যে খুব বেশি ভোটার আওয়ামী লীগের তারা ভোট কেন্দ্রে গিয়েছেন। এবার আওয়ামী লীগের যদি ভোট কাস্ট 60% হতো, আমি ধরে নিতাম যে আওয়ামী লীগের মোট ভোটারের অন্তত 10% ভোট দিতে গিয়েছেন। ভোট কাস্ট যদি 70% 75% হতো, আমি ধরে নিতাম আওয়ামী লীগের 100% ভোটার ভোট দিতে গিয়েছেন। যেহেতু এটা অ্যারাউন্ড 50,
আমি ধরবো যে অ্যারাউন্ড 5-7% আওয়ামী লীগ ভোটার ভোট দিতে গিয়েছেন, শুধুমাত্র ওই অংশটা যারা রাষ্ট্রের প্রয়োজনে এটাকে রাষ্ট্রীয় ইমানি দায়িত্ব মনে করেছে, এবং তারা ভোট দিতে গেছে জামাত ইসলামকে না, তারা ভোট দিতে গিয়েছে ধানের শীষকে, এবং নারীদের মর্যাদা সংরক্ষিত, মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করার জন্য। আর জামাতকে যদি ভোট দিতে যাইতো, না, কিন্তু কথা ছিল যে আওয়ামী লীগের ভোট আসলে জামাতের ব্যাংকে যাবে, এই আলাপটাই No. শাহেদ আলম গত 1 মাস ধরে হচ্ছিল, যায়নি। অনেকেই বলছিল। তাহলে একটু জানতে চাই আপনার কাছে, জামাত কেন হারল? ওকে, এখন জামাত হারলো, জামাতকে তার যে রাজনীতি, তার রাজনীতি তো মবতন্ত্রের রাজনীতি, মানুষ পছন্দ করেনি। তার রাজনীতি হচ্ছে এস্টাবলিশমেন্ট বিরোধী রাজনীতি, এস্টাবলিশমেন্ট পছন্দ করে নাই। এস্টাবলিশমেন্ট বলতে আমি কি বুঝেছি? মিলিটারি এস্টাবলিশমেন্ট, মিলিটারিকে যে আপনি তার চোখের সামনে ছুরি ঘোরাবেন, দে ডোন্ট লাইক ইট। পুলিশকে আপনি রাস্তাঘাটে মারপিট করবেন এবং পুলিশের উপর নির্যাতনকে আপনি জাস্টিফাইড করবেন, দে ডোন্ট লাইক ইট। এটা বলছি মিলিটারি এস্টাবলিশমেন্ট। সিভিল এস্টাবলিশমেন্ট কি? জনপ্রশাসন। জনপ্রশাসন দিয়ে আপনি পুরো সিস্টেমটাকে ক্যাপচার করে রাখবেন। যারা বঞ্চিত ছিল 17-18 বছর, কিংবা আওয়ামী সমর্থক, কিংবা যারা অ্যাডমিনিস্ট্রেশনকে এইভাবে চায় না, তারা চায় প্রভাব মুক্ত, তারা পছন্দ করে নাই। আর পাবলিক, তার মধ্যে যেটা হয়েছে যে নারী ভোটার, দে প্লেড এ বিগ রোল, হিউজ রোল। একটা দেশের 51% নারী, নারীদেরকে আপনি ভয় ঢুকিয়ে দিয়েছেন আপনার রাজনীতি দিয়ে, আপনার বক্তব্য দিয়ে। তারা প্রস্টিটিউট, তাদের কর্মঘণ্টা কমাবেন, তাদেরকে ঘরে বন্দি করে রাখবেন। আমি এমনও স্ট্যাটাস দেখেছি পরশুদিন যে এই প্লিজ সে গুড বাই টু ইউর ফিমেল কলিগস ফ্রম অফিস বিকজ ইউ ডোন্ট নো দ্যাট ইউ উইল সি দেম আফটার দ্য ইলেকশন। নারী কর্মীদের কাছ থেকে বিদায় নিও, কারণ তুমি জানো না। পর্দানসীন যে নারী, সেও তো চিন্তা করছে, ধার্মিক নারী, যে আমার স্বামী এমনিতে আমাকে নির্যাতনের মধ্যে রাখে, বাইরে কি করে আমি জানি না, কিন্তু জামাত ক্ষমতা আসলে তো আমার 4টা বিয়ে হালাল হয়ে যাবে তার, তা আমার সিকিউরিটি কোথায়? আপনি বুঝছেন কোথায় ফ্যাক্টরগুলো কাজ করেছে? তো জামাত ইসলামী হচ্ছে যে ইটস নট আ পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা হলো একটা দাতব্য সংস্থা, সামাজিক সংগঠন। কিন্তু শাহেদ, ছাত্র সংসদ নির্বাচন 5টা জায়গায় আমরা অন্তত 5টা নির্বাচনে আমরা দেখলাম যে অলমোস্ট ল্যান্ডস্লাইড বিজয় জামাতের, এবং বলা হচ্ছিল যে এই নির্বাচনই জাতীয় নির্বাচনের একটা আভাস, সেখানে জামাত যে জিতে আসবে, মানুষের মানসিকতার যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে, এরকম নানা রকম তথ্য হাজির করা হচ্ছিল। আমি বিশ্বাস করেছি কিনা সেটা কোনোদিন না, আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি ছাড়াও তো আরো অসংখ্য শাহেদ আলম আছেন যারা আসলে এটা নিয়ে কথা বলেছেন এবং বারবার জোর দিয়ে বলেছেন যে এটাই ঘটতে যাচ্ছে সামনের নির্বাচন, একটা ভয় ভীতির অবস্থান তৈরি হয়েছিল। এটাও কি কোনো পরিকল্পনার অংশ? না, পরিকল্পনা। থ্যাঙ্কস গড যে তারা এই নির্বাচনগুলো জিতেছিল বলেই তাদের কনফিডেন্স গ্রো করছে এমন যে আমরা জাতীয় নির্বাচনেও জিতবো। তো জাতীয় নির্বাচনে যদি তাদের কনফিডেন্স থাকতো যে না আমরা জিতবো না, তাহলে এই নির্বাচন বয়কট করতো, নির্বাচনে অংশগ্রহণ করতো না। তারা এই নির্বাচনে অংশগ্রহণ করার মতো কোনো ন্যূনতম তাদের ইচ্ছা ছিল না। দিনের পর দিন তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, নির্বাচন মানে না, নির্বাচন হবে না, এটা না হলে হবে না, যাব না। ছাত্র সংসদগুলো নির্বাচনের কারণে একেবারে ভোটের শেষ বিকেল 5টা, শুধু না, ভোট গণনা রাত 12টা 1টা পর্যন্ত তারা এখনো মনে করছে যে দেয়ার উড বি সামথিং গুড ফর দেম। থ্যাঙ্কস যে তারা এগুলো জিতেছিল। কিন্তু আমি বারবার কি বলে গিয়েছি? আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হচ্ছে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের সদস্য সংখ্যা 20,000। 20,000 কর্মীদেরকে আপনি ফ্যান দিবেন, ইসলামী ব্যাংকে চাকরি দিবেন, 200 টাকা সাহায্য দিবেন, তার পরিবারকে ওষুধ কেনার টাকা দিবেন। আপনার যে ওয়েলফেয়ার পলিটিক্স আপনি 20,000 মানুষকে দিতে পারেন একটা ক্যান্টনমেন্টে, কিন্তু 20 কোটি মানুষকে আপনি দিতে পারবেন না। সুতরাং আপনার পলিটিক্সের যে মেসেজ, মগজধোলাইয়ের যে মেসেজ, তালিম, বিভিন্ন রকম পাঠ্যসভা, বন্ধুচক্র, এইটা দিয়ে আপনি 20,000 ছেলে মেয়েকে উদ্বুদ্ধ করতে পারবেন। এবং তাকে ডাকসু ইলেকশনেও তো প্রায় 5 কোটি টাকা, 5 থেকে 15 কোটি টাকা খরচ হয়েছে বলে আমি জানি, অনেকটা জানি। তো আপনি 20 কোটি মানুষকে কিভাবে আপনি এই আপনার ওয়েলফেয়ার এই মেকানিজমের মধ্যে আনবেন, মগজধোলাইয়ের মধ্যে আনবেন? সেজন্য এই ক্যান্টনমেন্টের রেশন সবাই পায়। ক্যান্টনমেন্টের রেশন আর ক্যান্টনমেন্টের বাইরে কড়াইল বস্তির যে ভাবনা, দুইটা ভিন্ন জিনিস। সো ক্যান্টনমেন্ট হলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো, কনফাইন্ড এলাকা। এর বাইরে যে বিশাল জগৎ আছে, সেখানে আপনার ভোটের কোনো নিয়ন্ত্রণ নাই, মনোজগতের নিয়ন্ত্রণ নাই। এর বাইরে আরেকটা জিনিস, সেটা হলো যে
সোশ্যাল মিডিয়ার বাবলকে তারা মনে করেছে দ্যাটস দ্য ভার্ডিক্ট, যেটা হয়েছে ডাকসুতে এবং অন্যান্য জায়গায়। আমি কত গালি খেয়েছি যে না আমার এখানে হা গালি দেয়, এটা সেটা, তুই ঠিক নাই, ও ঠিক, হ্যাঁ মানে আপনার না এক্স্যাক্টলি। আর আমার কোনো অবজেকশন নাই, আমি গালি দিনে 20-40 হাজার গালি খাই, আমার মনে হয় গালিটা না খেলেই মনে হয় আমি কোনো ভালো কথা বলছি না, বাট আমি থামিনি, আমি বলে গিয়েছি। কিন্তু আমি বারবার যেটা বলে গিয়েছি, দেখুন বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে মোবাইল ব্যবহার করে 2 কোটি মানুষ। 2 কোটি মানুষের মধ্যে অ্যাক্টিভলি কমেন্টস করে হচ্ছে 10%। 2 কোটি মানুষের 10% মানে কত? অ্যারাউন্ড 2 লাখ থেকে 2.5 লাখ মানুষ ঘুরে ফিরে নানান কমেন্ট রেখে সেটা, এবং এর একটা বড় অংশ ইজ পেইড বাই জামায়াত ইসলামী। কারণ জামায়াত ইসলামীর বাৎসরিক খরচ 26 কোটি টাকার মধ্যে 23 কোটি টাকা, যেটা নির্বাচন কমিশন হিসাব দিয়েছে। এই 23 কোটি টাকার মধ্যে 6 কোটি টাকা তার কর্মীদের বেতন, আর 2,80,00,000 টাকা তার কর্মীদের থাকা, খাওয়া, আসবাবপত্র, বাসস্থানের জন্য। প্রায় 9 কোটি টাকা তার কর্মীদের পেছনে বেতন। তো এই কর্মীরা কারা? আবির হামজা, শফিকুল ইসলাম মাসুদ, নাকি এই বট বাহিনী? এই বট বাহিনীর কাজই হচ্ছে যে সারাদিন এগুলো লেগে থাকা, নানান রকম কমেন্টস করা এবং এই ইন্ধন দেওয়ার জন্য। আমি শেষ করে, জামাত ইসলামের রাজনীতি হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়া নির্ভর রাজনীতি, না বট নির্ভর রাজনীতি, বট নির্ভর রাজনীতি। আচ্ছা, এদের নাম দিয়েছি আমি হচ্ছে যে আলবটর। আলবটর মোস্টলি পেইড। এখন পেইড কি হইতে পারে? সরাসরি বেতনভুক্ত হইতে পারে, কিন্তু সে হয়তো সরাসরি বেতনভুক্ত হচ্ছে না, কিন্তু তার বাড়িতে প্রতি মাসে 3,000 টাকা করে রেশন চলে যাচ্ছে ইসলামী ব্যাংক থেকে, মানারাত ইউনিভার্সিটি থেকে যাচ্ছে, ইবনে সিনা থেকে সে ফ্রি চিকিৎসা পাচ্ছে। সো দিস ইজ দেয়ার স্ট্রাকচার, হাউ দে ডু দেয়ার পলিটিক্স। এবং এটার সাথে যোগ হয়েছে প্যারিসের জিন্দাওলি, এটার সাথে যোগ হয়েছে নিউ ইয়র্কের একজন এটাকে কি বলে অশ্লীল এক চরিত্র, অস্ট্রেলিয়ায় একজন চরিত্র। বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। হ্যাঁ, এখন তারা এটাকে মনে করছে যে তাদের যেই বাবল, আমি যে বললাম যে 20 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ মোবাইল ব্যবহার করে, এই 2 কোটি মোবাইলের মধ্যে 10% পলিটিক্যালি অ্যাক্টিভ। এই 10%-এর একটা বড় অংশ হচ্ছে আলবটর গোষ্ঠী। সো এই আলবটর গোষ্ঠী এবং তাদের যে পীর পয়গম্বররা যাদের বয়ান তৈরি করে, তারা যেটা বলে তারা মনে করে এটাই দুনিয়া, এর বাইরে আর দুনিয়া নাই। এই যে বাবলের মধ্যে থাকতে থাকতে তারা এই হাইপটা তৈরি করেছে যে না, দে আর পাওয়ারফুল। কিন্তু আমি যে বললাম 2 কোটি, আর বাকি 18 কোটি মানুষ যে এই বাবলের বাইরে আছে, তাদের মনস্তত্ত্ব রিড করতে পারেনি জামায়াত ইসলাম। তাহলে সামনের দিনে জামাতের রাজনীতি কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? সামনের দিনের জামাতের রাজনীতি কেমন হওয়া উচিত নিশ্চয়ই জামাত ইসলাম বুঝবে। আমি জামাতকে অনেক ধন্যবাদ দেই। হিসেবে কি মনে করেন যে সামনের দিনের রাজনীতি, কারণ আপনি নিজেই বলছেন যে শফিকুর রহমান আসলে জেন্টলম্যান মনে করেন, তো নিশ্চয়ই একটা ভালো রাজনীতি তিনি উপহার দিতে পারবেন, যেহেতু বিরোধী দলের জায়গাটা তিনিই তারাই পেতে যাচ্ছে। হ্যাঁ, না আমি পার্সোনালি ভেরি গ্রেটফুল টু ডক্টর শফিকুর রহমান। হি ইজ এ অনেস্ট ম্যান, জেন্টলম্যান। আমার স্বীকার করতে দ্বিধা নেই। উনি সাতক্ষীরাতে গিয়েছেন যখন, তখন উনি মনে করে আমাকে ফোন দিয়েছেন যে আমি সাতক্ষীরাতে আসলাম, ভাবলাম আপনার এলাকায় আসলাম, আপনাকে না জানালে কেমন হয়। আই ফেল্ট প্রাউড অ্যান্ড অনার্ড। কিন্তু আমি তার আগে একটি আলোচনা করেছিলাম জামায়াত ইসলাম কেন কোনোদিন ক্ষমতার ধারে কাছে যেতে পারবে না। ইউটিউবে আপনার দর্শকদের মাধ্যমে বলতে পারি, এটা সম্ভবত 5 আগস্ট, 8 কিংবা 10 আগস্ট অথবা এরকম 15 আগস্টের দিকে আমি আলোচনা করেছিলাম যে 4 কারণে জামাত ইসলাম জীবনে কোনোদিন ক্ষমতার ধার কাছে আসতে পারবে না। সেটা মোর দ্যান মিলিয়ন পিপল দেখেছে। সেটা দেখার পর জামাত ইসলামের অনেক সেন্ট্রাল লিডার আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন, যেমন তার মধ্যে একটা ছিল নন ইনক্লুসিভিটি, নারীদের নেতৃত্বকে সামনে আনতে হবে। নন ইনক্লুসিভিটি মানে আপনি এটা একটা এক্সক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে যদি আপনি যতদিন ফর্ম করবেন, আপনি গণমানুষের হতে পারবেন না। নারীর যদি নেতৃত্ব আপনি এস্টাবলিশ না করতে পারেন, তাহলে 50% নারীর কনফিডেন্সের জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন না। সংখ্যালঘুকে যতদিন না পর্যন্ত আপনি আপনার পলিটিক্যাল লিডারশিপে আনতে পারবেন, সংখ্যালঘুদের যে 10% ভোট, যেটা জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর, সেইটা অনেক ক্ষেত্রে 5 থেকে 50-70 আসনে এই সংখ্যালঘুর ভোটই ব্যবধান করে দেয়। তো আপনি 50টা আসন তো আগেই হেরে বসে আছেন যদি আপনি সংখ্যালঘুকে লিডারশিপে না আনতে পারেন। আরেকটা হচ্ছিল 71 কেন্দ্রিক আপনাদের যে ডিব্যাকল, সেখান থেকে আপনাকে ক্লিন উঠে আসতে হবে। প্রয়োজনে দলের নাম পরিবর্তন করে হইলেও আপনাকে
জামাতের রাজনীতি করেন, বাট এই নামের সাথে যেহেতু ৭১-এর কালিমা আছে, সো আপনি এখান থেকে বেরিয়ে আসতে যতক্ষণ না পারবেন জামাত ইসলাম কোনোদিন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবেন না। ইটস রেকর্ডেড। আমি এমন না এমন না যে আমি বানিয়ে বলছি। তো এই চারটার যে আমি মেজর কারণ দেখিয়েছিলাম, সেইটার পরে অনেক সেন্ট্রাল লিডার আমাকে ফোন দিয়েছিলেন, বলেছিলেন যে আমাদের একটু সময় দেন, আমরা পার্টিটাকে রিফর্ম করব। আপনি আজকে দেখেন জামায়াত ইসলামী একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ চেষ্টা করেছে। নারীদেরকে কিভাবে তারা সামনে এনেছে, যদিও নারী প্রার্থী দেয়নি, কিন্তু নারীদেরকে দিয়ে মিছিল মিটিং করিয়েছে না, বুঝিয়েছে না। সেটা তো আবার ভিন্ন রাজনীতি। কারণ আমি বলছি তারা পারে নাই, কারণ তাদের গঠনতন্ত্রে নাই। তাদের গঠনতন্ত্র থেকে যে ইসলামিক শব্দটা বাদ দিয়েছে, দিন প্রতিষ্ঠার যে লোগো বাদ দিয়েছে, তারা একজন হিন্দুকে মনোনয়ন দিয়েছে। রোকন না হলে নাকি প্রার্থী হওয়া যায় না, আমরা জানতাম, সেখানে হিন্দুকে মনোনয়ন দিয়েছে। এবং ৭১ নিয়ে তারা বারবার বলছে যে না, আমরা মুক্তিযুদ্ধ পক্ষে, এটা সেটা, কিন্তু মানুষ বিশ্বাস করে না এগুলা, মানুষ মেনে নেয় না এগুলা। কেননা সেন্ট্রালে একরকম কথা বলেছে, আর গ্রামে জান্নাতের টিকিট বিক্রি করেছে। সেন্ট্রালে তারা বলেছে যে নারীর স্বাধীনতায় বিশ্বাসী, মা বোনদের ইজ্জতে বিশ্বাসী, কিন্তু তাদের লক্ষ লক্ষ পেইড কর্মী বাহিনী বলছে নারী প্রস্টিটিউট, বেশ্যা। সো মানুষ এই দ্বিচারিতা মেনে নেয়নি। আমার মনে হয় জামাত ইসলাম এখন তাদের একটা বিগ ডিব্যাকল হবে, ইন্টারনাল ক্লাশ তৈরি হবে, যে তারা আবার দে উইল গো ব্যাক টু দেয়ার ওল্ড ইসলামিক ফর্ম, দিন প্রতিষ্ঠার লড়াই, সৎলোকের শাসন, জেহাদ, শরিয়া আইন। আর শফিকুর রহমানের নেতৃত্বে যেই রিফর্মটা হয়েছে, যেই রিফর্মের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের মধ্যে ইন্টারনাল ফাইট হবে এখন। আব্দুল্লাহ তাহের লিডারশিপ নেওয়ার চেষ্টা করতে পারেন। এটিএম আজহার, যিনি যুদ্ধ অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, পরে এখন নির্বাচন করছেন, যিনি এই আমিরের পূর্বে আমির ছিলেন, তিনি এইসব সংস্কার পছন্দ করেন না, ওপেন রাজনীতি পছন্দ করেন না। তিনি জামায়াত ইসলামীকে আবার ওই পুরাতন রাজনীতিতে নিয়ে যেতে চান। সো এখন এই ইন্টারনাল ফাইটগুলো আমরা দেখব, কতখানি সামনে আসবে আমরা জানি না, বাট আই এম টেলিং ফ্রম দ্য ভেরি কোর ইনসাইড এই রাজনীতিগুলো হবে এখন। এবং তারাও অ্যাসেসমেন্ট করবে যে কোথায় তাদের ঘাটতি ছিল, এবং সেই ঘাটতিগুলো তারা কিভাবে মোকাবেলা করবে, আগামী দিনের রাজনীতিটা কি হবে। সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, এনসিপির সাথে তাদের জোট ভেঙে যাবে উইদিন ফিউ মান্থস আর কি। এনসিপির রাজনীতি কি হবে? সরওয়ার তুষার যেহেতু বেরিয়ে আসতে পারেনি, সরওয়ার তুষারের আসনে যেহেতু মুনাফিকি করে জামায়াত ইসলাম প্রার্থী দিয়েছে, ভোট চেয়েছে, সরওয়ার তুষার দিন আগে আল্লাহর কাছে ইনসাফ চেয়েছে। এই সরওয়ার তুষারই ছিল একমাত্র সিঙ্গেল ব্যক্তি যিনি জামায়াতের সাথে এনসিপি জোট করার জন্য সবচেয়ে সোচ্চার ছিলেন। তার আসনেই মুনাফিকি করেছে জামায়াত ইসলাম। সুতরাং এখন সরওয়ার তুষার আসবেন কোর সেন্টারে, এসে বলবেন যে নো, উই ডোন্ট নিড দিস। এনসিপি থেকে যেসব নারী নেত্রীরা বেরিয়ে গিয়েছেন, তাসনিম জারা তো আজকে জয়ী হতে পারতো, শুধুমাত্র ভোট কাটাকাটির জন্য জয়ী হতে পারেননি। সার্জিস সম্ভাবনা জাগিয়েছিল, কিন্তু হয় নাই। এখন তারা হয়তো আবার নতুন রাজনীতি করার চেষ্টা করবেন। পাটোয়ারিকে নিয়ে যে কাছালটা হচ্ছে, তারা দেখতে চাইবে জামাত ইসলাম কতখানি শক্তভাবে ঢাকা আটে তার পাশে দাঁড়ায়, নাসিরউদ্দিন পাটোয়ারির। কিন্তু জামায়াত তো জাতীয় সরকারের অংশীদার হতে চায়, তারা তো সরকারের সাথে থাকতে চায়। দে উইল নট গো টু ফাইট উইথ বিএনপি রাইট নাও। সো এগুলো অসন্তোষ তৈরি করবে না। তাহলে মানুষের তো একটা আস্থা চলে গিয়েছে এনসিপির উপর থেকে। আপনার কি মনে হয় যে সামনের দিনে এনসিপি আস্থা ফেরানোর চেষ্টা করবে, নাকি দলটাকে আবার সুগঠিত করার চেষ্টা করবে, এবং করার পরে আসলে মানুষের আস্থা তারা আর পাবে কিনা? দেখুন, ইটস এ টাফ ফাইট, টাফ জার্নি ফর এনসিপি। এনসিপির আজকে যে 4টা আসন জয়ী হয়েছে, এটা তাদের ভোটে জয়ী হয়নি। এখানে তাদের মানে 4 আসনে মিলে তাদের 8,000 ভোট আছে বলে আমার মনে হয় না। সব ভোট এটা জামাত ইসলামের ভোটেই দ্বারা জয়ী হয়েছে। সুতরাং জামাত ইসলামের ভোট নিয়ে জামাতের বাইরে যেয়ে তারা রাজনীতি করবে, থিংস আর নট দ্যাট ইজি। যদিও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জামাতের বিরোধিতা করলে তাদের সংসদ সদস্য পদ চলে যাবে, আমি এমন কথা বলছি না, কিন্তু যেটা বলছি, থিংস উইল নট বি দ্যাট মাচ ইজি। যদি জামাতের বিরুদ্ধে আচরণ করে, এরা এলাকায় দাঁড়াতে পারবে না, স্থানীয় কর্মীদের তোপের মুখে মায়ের খাবে এরা। সুতরাং তারা চাইলেই যে কোনো কিছু করতে পারবে, জামাতের বিরোধিতা করতে পারবে এমন না। আমার ধারণা তাদের যেটা দরকার ছিল পার্লামেন্টে তাদের পার্টিসিপেশন, সেটা তারা এনশিওর করতে পেরেছে। এটা একটা বিগ পজিটিভ থিংস।
এখন বাদবাকি রাজনীতি তারা কেমনে করবে, কিভাবে নিজেদের স্বতন্ত্র রাজনীতির বৈশিষ্ট্য তারা দাঁড় করাবে, সেটার জন্য এখন ফাইটটা আরো বেশি স্ট্রং হবে তাদের ইন্টারনাল তাদের জন্য। ডিসকাশনে। আপনি কথার ফাঁকে একটা কথা বলেছেন শাহেদ আলম, সেটা হচ্ছে জাতীয় সরকার। So, জাতীয় সরকারের দিকে যাচ্ছে। নো, অ্যাবসলিউটলি নট। আমি মানে জামাত থাকতে চাই আমি বলেছি। আচ্ছা। তো তারেক রহমান তো বলেছেন যে আমার তো বিরোধী দল লাগবে, সবাই সরকার হলে বিরোধী দল কে হবে, তাই না? তাহলে কি আওয়ামী লীগকে ফিরে আনতে হবে? কিন্তু জাতীয় সরকারের ব্যাপারে বিএনপিরা যতটা উদ্গ্রীব, জামাত ইসলামী তার চেয়ে বেশি উদ্গ্রীব। তারা বলছে যে আমরা সরকারের কোনো না কোনো একটা প্রার্থী থাকতে চাই। এখন এটা খুব খারাপ দেখাবে জিনিসটা, হ্যাঁ, যদি এরকম হয়। দেখুন, জাতীয় সরকার নিয়েও আমি সবকিছুতে ক্রেডিট নেওয়া উচিত না, কিন্তু আমি বলছি যে যখন জাতীয় সরকারের ধারণা নিয়ে আলোচনা হচ্ছে, সবাই মিলে একটা সরকার গঠনের প্রচেষ্টার কথা বলা হচ্ছে, বছর দেড়েক আগে যখন এই আলোচনা তুঙ্গে, আমার স্পষ্ট মনে আছে আমি লিখেছিলাম যে জাতীয় সরকারের ধারণাটা একটা ফালতু কনসেপ্ট, কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল কনসেপ্ট। কেননা সবাই মিলে সরকার গঠন করলে সেটা বাকশাল সরকার হয়। আপনার পার্লামেন্টারি সিস্টেমে আপনার বিরোধী দল লাগবেই। সবাই মিলে যদি আপনি চলেন, শুনতে ভালো লাগে, বাট এটা হয় না। এসে গ্রুপ থিঙ্কিং এর ট্র্যাপে পড়তে হয়। গ্রুপ থিঙ্কিং কি জানেন তো? গ্রুপ থিঙ্কিং হচ্ছে যে একটা গ্রুপ মিলে একরকম চিন্তা করা, এটা কমিউনিকেশনসের একটা ভাষা। তো এখন একরকম চিন্তা করে, আমি বলছি যে এখানে লাভ দিলে মনে হয় ভালো হবে, সবাই বলছে এটা ভালো হবে, তো আপনি লাভ দিলেন, এটা হচ্ছে গ্রুপ থিঙ্কিং। কিন্তু যে একজন আছে থাকা দরকার ওখানে, যার বলার দরকার যে না, তুমি যদি লাভ দাও তুমি গহ্বরে পড়বা, ইউ শুডন্ট ডু দ্যাট, ওইটা হচ্ছে বিরোধী দল। তো আপনার জাতীয় সরকার মানে হলো আপনি সবাই মিলে একটা সরকার গঠন করবেন। আপনার কাজটা যে ঠিক নাই সেটা তুলে ধরার জন্য তো একজন লোক লাগবে, বিরোধী দল লাগবে। হোয়ার ইজ বিরোধী দল? সবাই মিলে যদি জাতীয় সরকার হয়, তাহলে বিরোধী দল মানে আমাদের আওয়ামী লীগ। তা আপনারা তো বলছেন আওয়ামী লীগের রাজনীতি আপনারা প্রতিষ্ঠিত হতে দিতে চান না বাংলাদেশে। না, কেন চাই না? এত বড় একটা দল, এত সমর্থক, এত আপনারা মানে আমি বলতে চাচ্ছি যে যখন তাদের কথাই আমি বলছি, রাজনীতি বিএনপি দিতে চায় না, কেন দিতে চায় না, কেন দিবে না? এই দমন পীড়নের রাজনীতি, আমি যে বলছি নতুন রাজনীতির কথা, আমি বলছি আমাদের একটা ইনক্লুসিভ পরিবেশের কথা, ইনক্লুসিভ রাজনীতির কথা, নতুন চর্চার কথা, সেখানে কেন আমি এত মানুষ, আমি যদি ধরি 2% যদি আমি ধরি মোট জনসংখ্যার, তাহলে তো অনেক বড়। এটা তো একটা গ্রিন সিগন্যাল কিংবা একটা ভাবনা প্রকাশ হয়েছে বিএনপির তরফ থেকে যে রাজনীতি করার অধিকার বাংলাদেশের যে কারোরই আছে। কিন্তু আপনাকে যদি বলি আওয়ামী লীগের রাজনীতি করার মানুষটা বাংলাদেশে নাই, আপনি আমাকে কিভাবে? যে কথাটা বলেছেন খুবই চমৎকার কথা ছিল, কিন্তু যে কেউ যদি মনে করে যে সে আসতে চায়, রাজনীতিতে আসতে পারে। হ্যাঁ, ইটস অ্যান ওপেন। কিন্তু আপনাকে বলতে হবে আওয়ামী লীগের রাজনীতি কে করতে চায় বাংলাদেশে, সেটা একটা বড় প্রশ্ন কিনা আপনার। এই যে একটা সংসদ নির্বাচন গেল, 300 আসনে অন্তত 300 জন ডামি ক্যান্ডিডেট তো আওয়ামী লীগ দিতে পারতো। রাজনীতি দুঃখিত, হ্যাঁ, তার রাজনীতি নিষিদ্ধ করে রেখেছেন, তাকে বিচারের আওতায় ঠিক আছে, আমি তো বললাম না তার এ টায়ারের রাজনীতিবিদ না, তার সি টায়ারের রাজনীতিবিদকে দিতে পারতেন তো স্বতন্ত্র হিসেবে। কেউ তো নাই। আপনি একটা নির্বাচন হয়ে গেল আপনাকে ছাড়া, একটা মিছিল করার সক্ষমতা দেখাতে পারলেন না, একটা কেন্দ্রে বিশৃঙ্খলা করার মতো সাহসিকতা দেখাতে পারলেন না। তো আমাকে তো বুঝতে হবে যে আপনার রাজনীতি করার মানুষ আছে বাংলাদেশে। ওয়েল, আমি বলছি না যে আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, আই উইল নেভার সে দ্যাট। মুক্তিযুদ্ধের প্রতি যাদের ঈমান, শেখ মুজিবের প্রতি যাদের ঈমান, তারা তো বাংলাদেশে আছে, দে আর রিয়েল। তারা আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে মনে করছে যে না, বিএনপি ইজ মন্দের ভালো আমাদের রক্ষাকর্তা। তারা বিএনপিকে ওন করছে। আমি তো বললাম আজকে এমন মানুষের সাথে আমার কথা হয়েছে, সে যার জীবদ্দশায় কোনোদিন কল্পনা করে নাই বিএনপিকে ভোট দিবে। সো আওয়ামী লীগের যে রাজনীতির ক্যাপিটাল, কি ক্যাপিটাল? মুক্তিযুদ্ধের সুরক্ষা, নারী স্বাধীনতার সুরক্ষা, সাংস্কৃতিক কর্মীদের উদার সংস্কৃতি, অভিভাবক। তো এইটা যদি বিএনপি ধারণ করতে পারে, তা আওয়ামী লীগের রাজনীতি ফিরবে কোন দুয়ার দিয়ে আর বাংলাদেশে? আওয়ামী লীগের রাজনীতি শেষ? আমি শেষ বলছি না, আপাতত দেখছি না। অবশ্যই ভাবনার মানুষ আছে। আমরা আলাপ শেষের দিকে আমি আপনার সাথে এর আগে আলোচনায় বলেছি যে শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। আর নেতৃত্বের পরিবর্তন হলে হবে। এখন জয় যুক্তরাষ্ট্রের আবহাওয়ার যে তার যে
ডিবাকল রাজনৈতিক চরিত্র সেটা বিসর্জন দিয়ে এখানে আসবেন? শেখ রেহানার ছেলেমেয়েরা কি এখানে আসবেন? এখন যদি বলেন সুযোগ দিলে তো আসবো, রাজনীতিতে কেউ কাউকে সুযোগ দেয় না। অধিকার এমন জিনিস, অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায় করে নেওয়ার মানুষটা কোথায় আওয়ামী লীগের রাজনীতিতে? সো যতদিন আওয়ামী লীগের রাজনীতির অধিকার আদায় করে নেওয়ার জন্য সুষ্ঠু মন মানসিকতা লিডারশিপ না তৈরি হয়, ততদিন আপনাকে এই দুঃখ মেনে নিতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশে আগামী দিনের রাজনীতি কেমন হতে যাচ্ছে, কেমন বাংলাদেশ দেখতে চান সামনে, এটা দিয়ে আলাপ শেষ করতে চাই। এটা তো মানে আই ওয়ান্ট টু সি আর ভেরি ইউটোপিয়ান সোসাইটি, ইউটোপিয়ান মানে যেটা আমরা চাই পরিষ্কার সবাই মিলে সুন্দরভাবে বসবাস করব, সহাবস্থান। সবসময় সাংবাদিক ছিল, সো নিশ্চয়ই এত ইউটোপিয়ান চিন্তা শাহেদ আলম না, কখনো না, আমি করা উচিত বলছি না। আমি চাই ইউটোপিয়ান, ও, বাট আচ্ছা। আমাকে তো বাস্তব পরিস্থিতি মানতে হবে। কি পরিস্থিতি মানতে হবে? সেটা হলো যে আমাদের 18 কোটি মানুষের দেশের সীমিত সম্পদ, নতুন সরকার দায়িত্ব নেবে ট্রিলিয়নস অফ ডলার অলমোস্ট বৈদেশিক লোন নিয়ে। আমি 1 লাখ টাকা বেতন পাইলে আমার ঘর ভাড়া যায় 40,000, বুয়ার বেতন যায় 10,000, ড্রাইভারের বেতন যায় 15,000, গাড়ির তেল কিনতে হয় 18,000 ড্রাইভারের বেতন টাকা। 23,000 23, আমি বলছি ড্রাইভার বাজার করতে হয় 20,000 টাকার। আরো বেশি। সাপোজ আমার 1 লাখ টাকা তো শেষ। আমি যে নতুন করে বিনিয়োগ করার জন্য, একটা ব্যবসা শুরু করার জন্য, কর্মকাণ্ড এক্সপ্যান্ড করার জন্য যে আমার সঞ্চয় থাকা দরকার, আমার সেই সঞ্চয় তো নাই। নাই। বাংলাদেশ রাষ্ট্রটার আর্নিং হচ্ছে মাসে 3 থেকে 5 বিলিয়ন ডলার। এর জনপ্রশাসন খাতে বেতন বাবদ ব্যয় হয় বিলিয়ন ডলার, ঋণের সুদ ব্যয় হয় বিলিয়ন ডলার, অ্যাডহক বেসিসের ব্যয় হয় বিলিয়ন ডলার, দুর্নীতিতে নষ্ট হয়ে যায় টাকা পাচারে বিলিয়ন ডলার। আমার পকেটে কোনো টাকা নাই, এই বাংলাদেশ রাষ্ট্রের পকেটে খরচ করার মতো কোনো টাকা নাই। সো এই অর্থের সংস্থান, এরকম সীমিত সম্পদের মধ্যে দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা, ওয়ারাজ যেখানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে জামায়াতের মতো একটা অ্যানার্কিস্ট, সেখানে আপনি শান্তি শৃঙ্খলা চাইবেন, ইউটোপিয়ান সোসাইটি চাইবেন, আবার অন্যদিকে আওয়ামী লীগও তো আছে, তারাও ফুসফাস করে ওঠার চেষ্টা করবে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই করার চেষ্টা করবে। ইটস আ লট অফ চ্যালেঞ্জ আই সি। এই চ্যালেঞ্জগুলো যারা অ্যাড্রেস করে সামনে আগাতে পারবে মেধা দিয়ে, প্রজ্ঞা, মনন, প্ল্যান দিয়ে, সেটাই আশা করে মানুষ। কারণ ইটস নট এ বেড অফ প্রসেস, ইটস এ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবে যারা নতুন সরকার, এটাই আশা করি। দেখা যাক সেখানে সাধারণ মানুষের মানে সাধারণ মানুষকে কতটা সাথে রাখতে চায় বিএনপি, আপনার কাছে কি মনে হয়? সেটা রাখা না, না, সেটা তারা রাখার রাখতে জন্য বারবার বলছে যে আপনাদের সহযোগিতা চাই। সেটা রাখার জন্য বিএনপি কি কি অফার করছে, কত দ্রুত সেটা অফার করছে? আমার জীবন মান উন্নয়নটা আগে অফার করবে, নাকি আসলে আমার বিশাল স্বাস্থ্য ব্যবস্থা, লাখ লাখ কিলোমিটার নদী খনন, কোনটা আগে হবে? প্রত্যেকটা রাজনৈতিক দল যখন গভর্নমেন্ট প্ল্যান করে, তাদের অ্যাডহক বেসিসে কিছু প্ল্যান করে, 100 ডেজ, 6 মান্থ, 1 বছর। তো সে 100 ডেজ, 6 মান্থ, 1 বছরের প্ল্যান তো আছেই। আমি এই জন্যই আবার ওই গণভোটের বিষয়ে চলে যাই। এখন তাদের 6 মাস যাবে হচ্ছে এই সংস্কার ক্যাচাল দূর করতে। আবার ওই বিজ্ঞাপনের বিরতির পর এখন পার্লামেন্টে আবার ওইটা শুরু হবে। এখন তারা ওইদিকে তাদের মনন ব্যয় করবে না ডে ওয়ান থেকে তারা পাবলিকের ইন্টারাকশন বাড়াইতে কাজ করবে। ইটস এ বিগ চ্যালেঞ্জ। তার মানে বাংলাদেশের জন্য খুব সুখবর নয়, নির্বাচনটা পার হয়েছে, কিন্তু খুব ভালো পরিস্থিতি আসতে আসলে বাংলাদেশের মানুষ আসলে খুব বেশি সুখবর চায়ও না। বাংলাদেশের মানুষ চায় আমি ঘুমাবো নিশ্চিন্তে, আমার বাড়ির শীত যেন কেউ না কাটে, আমার মেয়ে স্কুলে যাবে, কেউ যেন পাড়ার মহল্লায় এটা পোলাপান যেন ডিস্টার্ব না করে, আমার ছেলেটা যে ইউনিভার্সিটিতে পড়তেছে ওর একটা চাকরি দরকার পরীক্ষা শেষে, আমি যে কৃষক, আমি যে চাষবাস করতেছি আমি এইটা ন্যায্য মজুরিটা যেন পাই, আমি যে রিক্সা চালাচ্ছি আমার কাছ থেকে যেন কেউ চাঁদার দাবি না করে, ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন চাঁদা দাবি না করে। এগুলোই বাংলাদেশের মানুষের চাওয়া। একেবারে। তো এইগুলা যদি এনশিওর করতে পারে, এটার জন্য তো খুব বড় ইনভেস্টমেন্ট লাগবে না, লাগবে হচ্ছে সদিচ্ছা। একদম একদম একদম। এই যে সদিচ্ছাটাই সবচেয়ে এক্সপেন্সিভ, সেটা পাওয়া যায় কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অনেক ধন্যবাদ শাহেদ আলম, আপনি আছেন, নিশ্চয়ই আগামীতে আরো কথা হবে আপনার সাথে, এবং কতটা ঠিকঠাক পথে উঠলো বিএনপি সেই আলাপ নিশ্চয়ই হবে। অনেক ধন্যবাদ।
আর হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফলটা হাতে পেয়ে যাব এবং সরকার চালাতে যে বিএনপি আসলে কি ধরনের স্ট্র্যাটেজি সামনে নিচ্ছে, কোনটা ঠিক, কোনটা দূরবর্তী, কোনটা খুব কাছের সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া দরকার, আমরা তো যত দিন যাবে ততটাই দেখতে পাবো। পোস্টের সাথে থাকুন, পোস্ট দেখুন, করুন, পোস্টের সাথেই থাকুন।